আমরা উদ্যোক্তা অনেকবার বলেছি, কিন্তু ঠিক ওর কাছাকাছি একটা ওয়ার্ড আমাদের দেশে গত 4-5 বছরে খুব ফেমাস হয়ে গেছে, সেটা হচ্ছে স্টার্ট আপ। এবং একটা কালচার তৈরি হয়েছে, এবং আমরা দেখি ইউনিভার্সিটি পড়া ছেলেপেরা 4th ইয়ারে উঠলেই একটা স্টার্ট আপ চিন্তা করে, এবং এরকম অনেকটা ইকোসিস্টেমের ভিতর চলে আসছে। এগেন আমি কাউকে দোষ দিচ্ছি না, বিকজ এভরিবডি হ্যাজ হিজ অর হার অর দ্য কোম্পানিজ প্রায়োরিটি। তো এখানে 7-8 লক্ষ টাকার একটা সিট ফান্ডও কষ্ট করলে একটু ভালো প্রেজেন্ট করলে পেয়ে যায়। কিন্তু আমার সাধারণ চোখে যতটুকু রিসার্চ, কাগজে কলমে না, এর বেশিরভাগই কিন্তু আলোর মুখ আর দেখে না। এবং আমার কাছে মনে হচ্ছে গত 5-7 বছরে বাংলাদেশের এমএনসিগুলোও 2-1টা কোম্পানি এরকম কাজ করেছে, আর বাইরে থেকে ফান্ড আসছে, এখান থেকে ম্যানেজ করছে, এরকম অনেকে করছে। হ্যাঁ, তারা হয়তো এনাফ এফোর্ট দিচ্ছে, রেজাল্টটা আমরা ওইভাবে দেখতে পাচ্ছি না। সো এতে আমি যেটা খেয়াল করেছি, ইউথদের সাথে কথা বলে বা কাজ করে, তাদের মধ্যে একটা হতাশা কিন্তু তৈরি হচ্ছে। হ্যাঁ, যেমন মানে এইটা আসলে কি, একসময় বাংলাদেশে কম্পিউটার সায়েন্সের একটা রেভলিউশন ছিল, তারপর এমবি এর একটা রেভলিউশন গেছে, মানে এটা করলেই বোধহয়। এখন আমি দেখছি যে একটা রেভলিউশনের শেষ পর্যায়ে চলে আসছে আমার দৃষ্টিতে, শেষ বছরগুলোতে, যে স্টার্ট আপ আমাকে করতেই হবে। কিন্তু আমার দৃষ্টিতে স্টার্ট আপে বাড়ি খাচ্ছে মানুষ, বাট এখনো হয়তো কনক্লুশনে যাওয়ার সুযোগ আসেনি। প্রথম প্রশ্ন হচ্ছে স্টার্ট আপের উদ্যোক্তা এক কিনা। আমার কাছে মনে হয়েছে যে আলাদা, বাট তুমি আরো বলবে বেশি করে। আর কিভাবে ওই ওই ফেইলিয়ার স্টেপটা আমরা এনশিওর তো করা সম্ভব না, আমরা মিনিমাইজ করতে পারবো, ছেলেমেয়েদেরকে কিভাবে আমরা ওই সম্ভাবনার জায়গাটা তৈরি করতে পারবো। না, খুবই খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। প্রথমত হচ্ছে স্টার্ট আপের জন্য যারা ট্রাই করে, তারা তো হচ্ছে উদ্যোক্তার মধ্যে সবচেয়ে হাই ক্যালিবার হইতে হয় তাদেরকে। সো সেই দিক থেকে তো ডেফিনেটলি স্টার্ট আপের জন্য যারা ট্রাই করবে, তারা তো ডেফিনেটলি উদ্যোক্তা, এটা নিয়ে তো কোনো সন্দেহের কিছু নাই। বাট আপনি যদি আমাকে বলেন যে আমি আসলে কোন টাইপ নিয়ে আমরা কাজ করতে হ্যাঁ, চাচ্ছি, সেটাও আমি জানার ইচ্ছা। আমি সেই জায়গাটাতে ঠিক স্টার্ট আপ কালচারটাকে আমি পুরা মানে ইয়ে করে দিচ্ছি না, বাতিল করে দিচ্ছি না, বাট আমি এটার খুব একটা ভক্ত না। ওকে। কারণ আপনি খেয়াল করবেন যে রকমারি.com আমাদের এই যে কোম্পানি, আমরা কিন্তু ঠিক স্টার্ট আপ কালচারে ঢুকি নাই। তো স্টার্ট আপ কালচারে বলতে আমরা ইন জেনারেল গ্লোবালি যেটা আছে সেটা হচ্ছে যে হাইপার গ্রোথ কাইন্ড অফ কনসেপ্ট, যে লাইক একটা প্রতিষ্ঠান শুরু হবে একটা আইডিয়া নিয়ে, সেই আইডিয়া হয়তো উদ্যোক্তা তার মামা চাচা খালা নানি এদের কাছ থেকে কিছু টাকা পয়সা ধার দেনা করে প্রথমে ছোট্ট একটা প্রোটোটাইপ বানাবে, কিছু একটা ওখানে রেজাল্ট আসবে, যে রেজাল্টটা সে কিছু ইনভেস্টারদের কাছে যাবে, মোস্টলি হয়তো এঞ্জেল ইনভেস্টর্স, এই ফ্যামিলি মেম্বার্সরাও এঞ্জেল ইনভেস্টর্স, বাট তার চেয়ে একটু হয়তো অর্গানাইজ এঞ্জেল ইনভেস্টর্স, যে হয়তো তাকে কিছু টাকা ইনভেস্ট করবে, যে টাকা হয়তো সে রিটার্ন করতে পারলে খুশি, না করতে পারলে হয়তো খুব বেশি সমস্যা নাই। যে টাকা দিয়ে সে কাইন্ড অফ প্রোগ্রাম মানে জিনিসটা আইডিয়াটাকে একটু ফ্লাই করাবে, ফ্লাই করানোর পর ওইটা সাকসেস সহ সে যাবে একজন ইনভেস্টরের কাছে, যে সে পিচ করবে। দেন ওই ইনভেস্টর এই আইডিয়াটার এবং যতটুকু তারা করেছে এটার কত দাম হইতে পারে ভ্যালুয়েশন করে, এরকম একটা মেকানিজমের মাধ্যমে তারা একটা দাম ধরে এখান থেকে কিছু শেয়ার কিনে নেয়। দ্যাট ইজ, যে উদ্যোক্তা ছিল সে তার কিছু শেয়ার সেল করে দিচ্ছে। যে টাকাটা শেয়ারটা সেল করে সে টাকাটা পেলো, এই টাকাটা খরচ করে সে এখন খুব র্যাপিডলি কোম্পানিকে বড় করার চেষ্টা করে। এবং এই মানে প্রাতিষ্ঠানিকভাবে ভেঞ্চার ক্যাপিটাল অ্যান্ড স্টার্টআপ যে ইকোসিস্টেম, এখানের একটা কমন জিনিস হলো যে ইনিশিয়ালি তারা প্রফিট করার টার্গেটই করে না। রাইট। মানে তাদের টার্গেট থেকে গ্রো করো, রাইট, গ্রোথ যেভাবে পারো বড় করো, লাভ হচ্ছে কি হচ্ছে না এগুলো এখন দেখার দরকার না। এবং তাহলে মানুষের যখন কনফিউজড হয়ে যায় যে ভাই তাহলে লাভ কি হলো যদি লাভই না করে, বিকজ এটি এই খেলাটাই ডিফারেন্ট। তো যখন সে ধরা যাক আরো 1.5-2 বছর ওই টাকা ইনভেস্ট করে কোম্পানিকে অনেক গ্রো করালো, ইভেন লস করে গ্রো করালো, যেটা আমরা অনেক কেস দেখেছি, লস করছে সে লস করছে। আমরা যদি ব্যালেন্স শিট এখন দেখি, আজকের দিনও দেখি, সবাই খুবই অবাক হবে, আমি নাম বলবো না, কিন্তু খবর কি এত বড় কোম্পানি লসে চলতেছে। হ্যাঁ, কারণ স্টার্টআপ গেমটাই তো আলাদা, গেমটাই আলাদা। তারপরে কি হয়, তাহলে আমি ওই 2 বছর দরকার আরো ইনভেস্ট করে কোম্পানিটাকে বড় করলাম, করে তখন আমরা ওই কোম্পানি তখন নতুন ইনভেস্টর আরো বড় ইনভেস্টরের কাছে যায়, যে গিয়ে তখন হয়তো আরো বড় ভ্যালুয়েশন ধরে কথার কথা যে আগের বার ভ্যালুয়েশন ছিল 10 কোটি, এইবার ভ্যালুয়েশন হয়ে গেল কথার কথা 100 কোটি। তখন গিয়ে সে আরো কিছু শেয়ার সেল করে, বা আগের ফেজে যে ইনভেস্টর ইনভেস্ট করেছিল সে হয়তো তার কিছু শেয়ার রেখে দেয়, কিছু শেয়ার সেল করে বের হয়ে যায়, বিকজ সে কিনেছিল 10 কোটি টাকার দরে আর এখন বিক্রি করলে 100 কোটি। ওই যে মানে মাছের ইকোসিস্টেমে ছোট মাছ বড় মাছকে খায়, তাকে আবার আরো বড় মাছ খায়, সেরকম একটা ব্যাপার। এরকম করে 2-3 ধাপ বেচাকেনা হতে থাকে, জাস্ট কোম্পানিকে বড় করে। তখন পর্যন্ত টেনশন নাই যে প্রফিট হবে কিনা, তখন তার টেনশন হচ্ছে যে যত কম্পিটিশনে যারা থাকতে পারে তাদেরকে কিল করে দাও। সো তখন তারা কি করে যে অনেক টাকা লস কেন করে, অনেক টাকা বার্ন কেন করে, কারণ ও এমন একটা ইম্পসিবল রেটে এমন একটা সার্ভিস দেয় যেটা ইন জেনারেল দেওয়া সম্ভব না।
তখন তো হয় কি যার পকেট যত লম্বা সে টিকে থাকে, বাকিটা মরে যায়, মানে যেটাকে আমরা রক্তক্ষরণ। রানওয়ে বলি, রানওয়ে রানওয়ে। রক্তক্ষরণ। যে আমার বডির ভিতর অনেক রক্ত আছে না, আমি হাত কাটছি, আপনারও হাত কাটতে বাধ্য করছে, এখন যার রক্ত দ্রুত নিঃশেষ সে মরে যাবে, আর আমি মানে আধা মরা হয়ে হইলো এগোতে থাকবো। হ্যাঁ, তো এখন প্রশ্ন করতে পারেন তাহলে শেষ পরিণতি কি? শেষ লাভই তো, শেষেও তো লাভ হচ্ছে না, তাহলে না লাভ হলে কি? হচ্ছে না। তো শেষ পরিণতি কি? শেষ পরিণতি হচ্ছে এরকম কয়েক ধাপ বেচা কেনার পর তখন যখন মেজরিটি কম্পিটিটর মরে যায়, তখন গ্লোবালি এমন বড় বড় কোম্পানি, এমন বড় ইনভেস্টররা এটা কেনে যাদের এই লাভ লস নিয়ে তেমন কোনো মাথা ব্যথা নাই, অথবা তারা তখন এটা করে যে যেহেতু তখন অলরেডি মার্কেট Monopoly মনোপোলাইজড হয়ে হয়ে গেছে, তখন সে তার মতো টাইট দেয়। সাইজটাকে অনেক সংকুচিত করে, অনেক কাটছাট করে, যেগুলো আমরা অনেক কেস দেখি যে প্রচুর লে অফ হচ্ছে, তখন খুব ইফিশিয়েন্ট একটা মডেল এসে দেন তখন সে প্রফিট করার চেষ্টা এবং করে। তখন যেহেতু মার্কেটে কম্পিটিটর নাই, তখন সে ইচ্ছা মতো চার্জিংও করে, চার্জিংও করে, যদিও এটা অনেক কেসে সফল হয় না, বিকজ তখন আবার নতুন কম্পিটিটররা আবার মার্কেটে চলে আসে, ঢুকে, হ্যাঁ। দেন সে আবারও লস করতে থাকে। আর আরেকটা প্রবাবল এক্সিট হচ্ছে যে শেয়ার মার্কেটে যাওয়া। বাংলাদেশ যদিও শেয়ার মার্কেট অত এখনো ওই না ম্যাচিউর, lucrative না, হ্যাঁ, তো শেয়ার মার্কেটে গিয়ে ওখানে ওই যে একইভাবে যারা এতদিন ইনভেস্ট করেছে তারা তখন হচ্ছে শেয়ার মার্কেট তার কিছু শেয়ার সেল করে সে তার ক্যাশ নিয়ে বের হয়েছে। সো পুরা জিনিসটাই হয়েছে কি যে টোটাল ভেঞ্চার ক্যাপিটাল গেমের একটা আউটকাম হচ্ছে যে গ্লোবালি যারা অনেক বিগ ব্রাদার, তো এই গেমটা এমন একটা গেম যে এই সমস্ত পটেনশিয়াল বড় কোম্পানি আলটিমেটলি বিগ ব্রাদারদের কাছে বিক্রি হবে, এটাই হচ্ছে কাইন্ড অফ পরিণতি। মানে এটা ইকোসিস্টেমটা এভাবেই বানানো হয়েছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দুনিয়ার মধ্যে ফেসবুক বলতে গেলে একটাই, ইউটিউব একটাই, গুগল একটাই, মোস্টলি একটাই। কেন সেকেন্ড কে, থার্ড কে, ফোর্থ কে, কোনোটা ধারের কিন্তু কাছে সেকেন্ড নাই। তাও খুঁজে পাওয়া যায়, থার্ড ফোর্থ হারিকেন জ্বালালে খুঁজে পাওয়ার উপায় নেই। পাওয়া নেই। তো বোঝা যাচ্ছে না? এবং দেখেন ফেসবুক তার জন্য থ্রেড হইতে পারতো, হোয়াটসঅ্যাপ সে কিনে নিছে, সে ইনস্টাগ্রামকে কিনে নিছে, তাই না? সো আমরা যে প্রশ্নটাতে ছিলাম যে তাহলে আমরা কোন উদ্যোক্তাদেরকে নিয়ে কাজ করতে চাই, সো স্টার্ট আপ গেম টাইপের যারা অ্যাটিচিউড নিয়ে মাঠে নামে, আমরা অ্যাকচুয়ালি যেহেতু বলছি যে আমরা খুব একটা ভক্ত নাই কনসেপ্টের, তার মানে এটা না যে ওরকম কোনো কিছুর সাথে আমরা থাকবো না, কাজ করব না, বাট আমাদের প্রাইমারি মেজর এফোর্টটা থাকবে মোর লাইক সাস্টেনেবল বিজনেস, মোর লাইক এসএমই যেগুলো বলে স্মল অ্যান্ড মিডিয়াম যারা আছে, এবং মোর লাইক যারা হচ্ছে কো এক্সিস্ট করতে চায়, যে আমি একা খাবো বাকি সব মেরে ফেলবো, এরকম অ্যাটিচিউডের না। যেমন অনেকে বলতে পারে ভাই রকমারি তো হচ্ছে এলো মানে বইয়ের মার্কেটের অনলাইন শেয়ারে সব প্রায় খেয়ে ফেলছে, বাট আমরা এমন কোনো পলিসি করি নাই যার কারণে আমি মনোপোলাইজ করতেছি। আমি ডিসকাউন্ট দিচ্ছি, আবার উল্টা টাকা দিচ্ছি। রেদার বইয়ের সাথে মার্কেটে কাপড় অনেক চোপড় ক্ষেত্রে এরকম দিচ্ছি। মানুষ বলে যে রকমারি চেয়েও সস্তায় এরকম একটা ফেসবুক পেজে পাওয়া যায়, এটা পাওয়া যায়, সেটা পাওয়া যায়, বাট আমরা স্টিল ইভেন এটাও আপনি জানবেন হয়তো যে রকমারির জন্য মেজর থ্রেট কার, রকমারি যদি ট্রুলি ফ্ল্যারিশ করে, যে যারা বুক স্টোর ওনার লাইক ফিজিক্যাল বুক স্টোর ওন যারা করে, আমরা তাদেরকে কম্পিটিটর না বানিয়ে অলরেডি কোলাবোরেটর বানিয়েছি। অলরেডি প্রায় 2000 বুক স্টোর ওনার রকমারির সাথে কানেক্টেড, যারা তাদের সার্টেন কিছু পারচেজ রকমারি থেকে করে। সো আমরা চাচ্ছি যে তারা আমাদের কোলাবোরেটর হোক, তারা টিকে থাকুক, আমরা টিকে থাকি, এটা আমাদের ফিলসফি। সেম থিং আমরা যে ইকোসিস্টেম নিয়ে কাজ করতে চাই, উদ্যোক্তাদের নিয়ে কাজ করতে চাই, আমাদের সাথে যারা মানুষজন থাকবে, আমরা চাইবো যে এই আইডিয়াটাকে আমরা যেন ধারণ করি, কো এক্সিস্ট করা, সাস্টেনেবল বিজনেস গ্রো করা, উল্টাপাল্টা করে মার্কেট নষ্ট না করা বা অন্য মানুষকে মানে কিল করে সেটার বিনিময়ে মনোপোলাইজ করা, এই আইডিয়াগুলো না হয়ে আমরা চাচ্ছি যে মোর সাস্টেনেবল এবং ছোটোখাটো জিনিস হইতে পারে, লাইক স্টার্ট আপ ভেঞ্চার ক্যাপিটাল খেলার ভিতরে যদি কেউ যায়, স্টার্ট আপ গেমের মধ্যে যে যায়, যে বললো ভাই আমি 100 গরু পালবো, মেবি বলবো ভাই এইসব আইডিয়া আমার কাছে নিয়ে আইসো না, বিকজ তারা চিন্তা করে হাইপার গ্রোথ, গ্লোবাল স্কেল, যেটাকে স্কেল করে একদম সারা দুনিয়ার মধ্যে ব্যবসাটা রান করা যাবে। বাট আমাদের কাছে এটা কোনো নেসেসারি কন্ডিশন না, রেদার ও ছোট্ট করে একটা কিছু চালাইতে চায় যেটা সাস্টেনেবল, যেটাতে অন্তত অল্প কিছু মানুষ এমপ্লয়েড হলো, কিছু কাস্টমার এখান থেকে একটা ভালো আউটপুট পেলো, দ্যাটস ওকে, উই আর ফাইন উইথ ইট, উই আর রিয়েলি হ্যাপি উইথ দ্যাট।